28 আগস্ট 2024 এই দিনটি হচ্ছে আমার জীবনের সবথেকে বেশি টেনশনে কেটেছে। কারণ এই দিনটিতে হচ্ছে আমার মেয়ের গলার টনসিলের অপারেশন করিয়েছিলাম। আর এত বেশি চিন্তা হয়েছিল আমার অপারেশনের সময়, মনে হয় আমার এত বেশি চিন্তা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার একমাত্র মেয়ে আনিকা, তার হচ্ছে ছোটোবেলা থেকেই গলার সমস্যা। হালকা কিছু ঠান্ডা খেলেই তার হচ্ছে গলা ব্যথা হতো, তারপরে কথা বলতে পারতো না। তো কয়েকবার হচ্ছে এরকম হওয়ার পরে গলায় গামছা পেঁচিয়ে রাখতাম বা কোনো ওড়না পেঁচায় রাখতাম। এরকম করার পর হচ্ছে একদিন ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে ওর গলায় নাকি টনসিলের প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, এই জন্য ওর হচ্ছে এরকম সমস্যা। এটা হচ্ছে অপারেশন করাতে হবে, তা না হলে নাকি ভালো হবে না। ডাক্তার পরামর্শ দেওয়ার 2 বছর পরও কিন্তু আমি কোনো অপারেশনে যাইনি। আমার ভয় লাগতো, অপারেশন জিনিসটা আমার এমনিতে খুব ভয় লাগে। আর ও যেহেতু এখনও বাচ্চা, সেই জন্য আমার আরও বেশি ভয় লাগতো। কিন্তু দেখছি এটা দিন দিন বেড়েই চলেছে। ডাক্তার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, মানে একটু ঠান্ডা হলেই গলা ব্যথা করতো, তারপর অ্যান্টিবায়োটিক দিলে সেটা হচ্ছে ভালো হয়ে যেত। কিন্তু আমার মনে হচ্ছিলো এভাবে অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে বাচ্চাদের শরীর আরও বেশি দুর্বল হয়ে যায়। তাই হচ্ছে আবার ডাক্তার দেখালাম, অন্য আরেকটা ডাক্তার। সেও বললো যে অপারেশন করতে হবে। তারপর আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে না, অপারেশন করাবো। সেই জন্য হচ্ছে একটা দিন ফিক্সড করলাম, সেটা ছিল আগস্টের 28 তারিখ। আর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম হসপিটালে। আর আমরা যে হসপিটালে গিয়েছিলাম সেটাতে হচ্ছে আমার ভাসুর ওখানে জব করে, তাই হচ্ছে আমরা ওখানে গিয়েছিলাম। যেহেতু পরিচিত আছে, সব দিক থেকে হচ্ছে সুবিধা পাওয়া যাবে ডাক্তার দেখানো থেকে, তাই হচ্ছে আমরা ওখানেই ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর 1 সপ্তাহ আগে আমরা হচ্ছে বিভিন্ন টেস্টও করেছিলাম, কারণ এগুলো নাকি অপারেশনের আগে করানো লাগে। সব মানে ডাক্তার যেগুলো সাজেস্ট করেছিল, যেই টেস্ট করানো সবগুলো হচ্ছে আমরা করেছিলাম। এটা হচ্ছে এক্স রে রুম। এখানে হচ্ছে আনিকার এক্স রে করাতে দিয়েছিল। আমরা হচ্ছে চলে এসেছিলাম এখন এক্স রে রুমেতে ওর এক্স রে করানোর জন্য। এখানে হচ্ছে ডাক্তার এক্স রে করাচ্ছে, আর আমরাও বসেছিলাম পাশে, ও যেন ভয় না পায়, কারণ সে হচ্ছে এসব করতে একা একা ভয় পায়। যদি আমরা থাকি তাহলে হচ্ছে আর ভয় পায় না। আর এখন হচ্ছে এক্স রে শেষ করানোর পরে আমরা চলে এসেছি। ওর এখন ব্লাড নেবে, ব্লাড দিয়ে হচ্ছে কিছু টেস্ট করানো হবে, সেজন্য হচ্ছে ব্লাড নেবে। আর আনিকা হচ্ছে ছোটোবেলা থেকেই ব্লাড নিলে একটু ভয় পায় না বা কোনো সময় কান্নাও করে না, সেই জন্য হচ্ছে অনেক ডাক্তাররাও অনেক বেশি সুনাম করতো যে বাচ্চাটা হচ্ছে খুবই ধৈর্যশীল। আর এখানে হচ্ছে ওর প্রথম যে রক্ত নেওয়ার জন্য ভেনটা হচ্ছে খুঁজে পাচ্ছিল না, তাই নার্স হচ্ছে বারবার ট্রাই করছিল যে কিভাবে নেওয়া যায়। অবশেষে হচ্ছে পেয়ে গিয়েছে, তারপর হচ্ছে ওর ব্লাডটা নিচ্ছিল। আমরা ওর অপারেশনের 1 সপ্তাহ আগে হচ্ছে করিয়েছিলাম। 1 সপ্তাহ না, তারও একটু বেশি দিন হবে। তারপর হচ্ছে তার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছিলো, তার জন্য হচ্ছে আমরা অপারেশনটা করতে একটু সময় নিয়েছি। কারণ হচ্ছে অপারেশন করলে তো কথা বলতে পারবে, আর অপারেশন করলে তো অনেক দিন কথা বলতে পারবে না, সেজন্য পড়াশোনাও করতে পারবে না। তার জন্য হচ্ছে পরীক্ষা শেষ করে তারপর হচ্ছে অপারেশনের জন্য নিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে ওর কান থেকে ব্লাড নিয়ে একটা টেস্ট করানো হবে। এটা হচ্ছে অপারেশনের সময় ওর ব্লিডিং টাইমটা কীরকম হবে সেটার জন্য হচ্ছে এই টেস্টটা করানো। আর সে হচ্ছে এই কানের থেকে ব্লাড নেওয়াটা একটু ভয় পাচ্ছিল, হাত থেকে নেওয়াটা ভয় পায়নি। আর এই তো আমরা হচ্ছে ওই দিন সব কিছু শেষ করে আবার চলে এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কারণ আনিকার বাবা হচ্ছে অফিস থেকে এসেছিল ডিরেক্ট হসপিটালে, আর আমি আর আনিকা হচ্ছে একা বাসা থেকে গিয়েছিলাম। তারপর আমরা হচ্ছে হসপিটালের কাজটা শেষ করে এই রেস্টুরেন্টে এসে হচ্ছে খেয়েছিলাম গ্রিল চিকেন আর নান রুটি, আর সাথে ছিল রায়তা সালাদ। আর এটা হচ্ছে যেদিন অপারেশন করা হবে সেই দিন ওর হচ্ছে যাওয়ার সাথে সাথে ওকে ক্যানোলা করা হচ্ছিল, কারণ ওকে হচ্ছে একটা বেবি স্যালাইন দেওয়া হবে সেজন্য। আর অপারেশনের দিন সকাল 11টার পর থেকে হচ্ছে ওর খাওয়া দাওয়া বন্ধ ছিল। ডাক্তার আগেই বলে দিয়েছিল 11টার পর যেন 1 ফোঁটা পানিও না খায়। আর সেই অপারেশনের দিনও হচ্ছে একই প্রবলেম, ক্যানোলা করতে গিয়ে হচ্ছে ওর ভেন পাচ্ছিল না। প্রথম এক মেয়ে নার্স দেখেছে, তারপর হচ্ছে আরেকজন ছেলে এসেছে, তারপর সে হচ্ছে করছিল, মানে ক্যানোলাটা করেছে। আর সে বলছিল আনিকাকে হাসানোর জন্য, তুমি এত ফর্সা একটা মেয়ে, তোমার কেন রক পাওয়া যাচ্ছে না। আর যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে ক্যানোলাটা করতে পেরেছিল। আর তাকে হচ্ছে এখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওটিতে নিয়ে যাওয়ার আগে হচ্ছে সে কিছুই বুঝছিল না যে এখন তার সাথে কি হবে বা কিছু, কিন্তু সে হচ্ছে ওটি থেকে বের হয়ে এসে অনেক বেশি কান্না করছিল। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওটি, ওকে হচ্ছে ওটিতে
ঢুকিয়ে ফেলেছে। আর আমি তো বারবার পায়চারি করছিলাম ওটির সামনে, কেমন জানি লাগছিল জানি না। আর এই তো উনি হচ্ছে আমার শাশুড়ি, এখানে বসে আছে। আমার ভাসুর হচ্ছে ওনাকে একটা রুমে রেখে গিয়েছে, এটা হচ্ছে ওটির কাছাকাছি। আমরা সবাই এখানে বসেছিলাম। আমরা হচ্ছে বাসা থেকে গিয়েছিলাম, আমার মাও গিয়েছিল। আনিকার অপারেশনের কথা শুনে আমার মাও হচ্ছে চলে এসেছিল। আমি আর আম্মাই হচ্ছে থেকেছিলাম হসপিটালে হচ্ছে একদিন থাকা লাগে। কারণ হচ্ছে অপারেশন শেষ করে নার্সরা হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ দেয়, বা তারা হচ্ছে যে অপারেশন করা হয় তার গলা কুলকুচ করানো লাগে, এই জন্য হচ্ছে একদিন থাকতে হয়। আমরা হচ্ছে একদিন থেকেছিলাম, তারপরের দিন হচ্ছে দুপুরের পরপর চলে এসেছিলাম। হসপিটালে থাকতে কেন জানি ভালো লাগে না। আর এই তো আনিকার অপারেশন শেষ করে হচ্ছে আনিকাকে হচ্ছে রাতের বেলা 8টা 10-এ ঢুকানো হয়েছিল, 9টা 10-এর দিকে বের করা হয়েছে। আর এই তো আনিকা যে কেমন করছিল দেখে হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম খুব। আর একটু ভিডিও করছিলাম, তারপর হচ্ছে ভিডিও কেটে দিয়েছি। মানে ওর অবস্থা দেখে, ওর কান্নাকাটি দেখে কেমন জানি লাগছিল, আর খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। আর এই তো এগুলো হচ্ছে গলার টনসিল, এটা হচ্ছে বের করা হয়েছে অপারেশন করে, অনেক বড় বড় 2টা টনসিল। আর এইখানে হচ্ছে অনেক বেশি কান্না করছিল, ডাক্তাররাও ভাবছিল যে ওর অক্সিজেন লেভেলটা কি কমে গিয়েছে কিনা, সেজন্য হচ্ছে ওকে প্রথম অক্সিজেন দেওয়া হয়েছিল। অক্সিজেন দেওয়ার পরে হচ্ছে ও আরও বেশি কান্না করছিল, কারণ অক্সিজেনের নাকি, তারপর সে বলেছে অক্সিজেন দেওয়ার পর নাকি তার আরও বেশি খারাপ লেগেছিল। তারপর আবার ডাক্তাররা সেই অক্সিজেন খুলে দিয়ে হচ্ছে হাতের মধ্যে অক্সিমিটার দিয়ে রেখেছিল, যেন ওর অক্সিজেন লেভেল, তারপর হচ্ছে হার্টবিট কীরকম আছে সেটা সবসময় দেখার জন্য। আর আমি হচ্ছে সারা রাতই হচ্ছে এটা চেক করেছিলাম যে কখন অক্সিজেন লেভেল কীরকম নিচে নামে, বা হার্টবিট কি বেড়ে যায় বা কমে যায় এরকম নাকি। কিন্তু না, আলহামদুলিল্লাহ সারা রাতই ওর অক্সিজেন লেভেল ছিল 98, আর হার্টবিটটাও ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আর হচ্ছে আমার ননাসও এসেছিল আনিকাকে দেখতে, উনি হচ্ছে চলে গিয়েছিল, তারপর বেশি রাত হয়ে যাবে। আর ওই সময় তো একটু দেশের পরিস্থিতিও খুব খারাপ ছিল, আন্দোলন ছিল তাই। আর আমার ভাসুর তো হসপিটালেই থাকে, তারপর হচ্ছে আমার যাও এসেছিল, ওনারা হচ্ছে একদম অপারেশনের শেষে আনিকাকে বেডে দিয়ে তারপর হচ্ছে বাসায় গিয়েছিল। আর আনিকাকে রাত্রে কি কি খাবার দেওয়া হবে ডাক্তার বলে গিয়েছিল, সেই অনুসারে ওর বাবা হচ্ছে খাবার এনে দিয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের খাবার দাবার, আমরা রাতে খাবার জন্য বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম, ভাত, ডিম ভুনা আর করলা ভাজি। আর এখানে হচ্ছে আনিকার খাবার দাবার, আনিকাকে যেহেতু লিকুইড খাবার খেতে হবে রাতের বেলায়, আর ওই দিন হচ্ছে রাতে অপারেশনের পর ঠান্ডা খাবার খেতে বলেছিল, আর আইসক্রিম খেতে বলেছিল। ওর বাবা হচ্ছে আইসক্রিমও কিনে দিয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যাবেলায় সবাই খেয়েছিলাম। যখন আনিকাকে স্যালাইন দিয়ে রেখেছিল তখন আমার ভাসুর হচ্ছে কলা রুটি, পাউরুটি নিয়ে এসেছিল, আমরা সবাই হচ্ছে সেটা খেয়েছিলাম। আর এই তো দেখেন আনিকার অক্সিজেন লেভেল 98, আর হচ্ছে হার্টবিট 99, 100 এরকমই ওঠানামা করছিল। আলহামদুলিল্লাহ ও অনেক ভালো ছিল, ওর হার্টবিট, অক্সিজেন লেভেল সবগুলোই অনেক ঠিক ছিল। অপারেশনের পর হচ্ছে অনেক বেশি ও মানে কেমন জানি করেছিল, দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম, আমি তো কান্না করতে করতে শেষ। আর এই তো এখন হচ্ছে যে ওর অপারেশনের পর একটু ব্যথা হয়েছিল, একটু না অনেক ব্যথা হয়েছিল, সেজন্য কান্না করেছিল। সেজন্য হচ্ছে ওকে সাপোজিটার দেওয়া হয়েছিল। সাপোজিটার দেওয়ার পর হচ্ছে ব্যথার সাপোজিটার দেওয়ার পর হচ্ছে সে সারা রাতে ঘুমিয়েছিল। রাতের 1টা বাজে আমরা হচ্ছে ডেকে উঠিয়েছিলাম খাবার জন্য, তারপর সে একটু আইসক্রিম আর একটু জুস খেয়ে তারপর আবার ঘুমিয়ে গেছিলো। নার্স এসে হচ্ছে ওর গলা কুলকুচি করে দিয়েছিল, যে ওষুধগুলো দিয়েছিল লিকুইড, হাইপেরক্সি আর বায়োডিন, ওগুলো দিয়ে হচ্ছে গলা কুলকুচি করতে হয়। আর এটা হচ্ছে তারপরের দিন আনিকার জন্য আমি একটু ফ্রুটস কিনতে এসেছিলাম। ওকে যেহেতু ডাক্তার লিকুইড খাবার খেতে বলেছিল, তাই হচ্ছে আমি এখানে ডাব আর মালটা নিয়েছিলাম জুস করে দেওয়ার জন্য। লেবু খাওয়া যাবে না, লেবু খেলে যেহেতু ওর টনসিল ভিতরে কাটা জায়গা, সেই জন্য হচ্ছে ধরতে পারে, এই জন্য ডাক্তার বলেছিল যে গরম খাবার, ঝাল জাতীয় খাবার, কাঁটাযুক্ত খাবার এগুলো খাওয়ানো যাবে না। সব কিছু খাওয়ানো যাবে, শুধু এই কাঁটাযুক্ত খাবার, মাছ খাওয়ানো যাবে, কাঁটাওয়ালা মাছ না, বলছে যে কাঁটা ছাড়া যেগুলো মাছ সেগুলো দিতে, কারণ এখন যেহেতু ভিতরে কাটা জায়গা, সেই জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। সেই জন্য আমি হচ্ছে তাই ডাব নিয়েছিলাম। আর আনিকা কিন্তু একটানা 13 দিন কোনো ভাত জাতীয় খাবার খেতে পারেনি, কারণ সে হচ্ছে ঢোক গিলতে খুব বেশি ভয় পেত। সে শুধু বলতো যে তার নাকি গলায় ব্যথা লাগে, এজন্য শুধু একটানা 15 দিন প্রতিদিন 2টা হচ্ছে ডাব খেত। আর মালটার জুস কয়েকদিন খেয়েছে, তারপর নাকি মালটা খেতে ভালো লাগে না, সেজন্য আর মালটা খাওয়া বন্ধ করে দিয়েছিল। একটানা 15 দিন ভাত খেতে না পাওয়ার পর সে হচ্ছে ভাতের জন্য কান্না শুরু করে দিয়েছিল। ভাত খেতে অনেক মজা, আমি ভাত খেতে পারি না এইসব বলে অনেক কান্না করেছে। আমি বলেছিলাম তুমি ভাত খাও, একদম নরম করে ভাত রান্না করে দিতাম, তারপর হচ্ছে খিচুড়ি রান্না করে দিতাম, জাউ রান্না করে দিতাম, সে হচ্ছে কিছুই খেতে পারতো না।
আর ভাতের জন্য কান্না করতো। যাই হোক, আল্লাহর রহমতে সে হচ্ছে 15 দিন পর একটু একটু করে ভাত খাওয়া শুরু করেছিল। সে হচ্ছে ভাত খেতে না পেরে অনেক বেশি তার ওয়েটও লস হয়ে গিয়েছিল। সে হচ্ছে যে যখন হচ্ছে ওজন মেপেছিল অপারেশন যাওয়ার আগে, তার থেকে হচ্ছে প্রায় 3 কেজি কমে গিয়েছিল। আর এটা হচ্ছে আমি হচ্ছে ফ্রুটস কিনে এনে দেখি, ডাব আর মালটা কিনে এনে দেখি সে হচ্ছে বাইরে এভাবে বসে বসে কার্টুন দেখছিল, রিসিপশনে বসে বসে। চেহারাটা কেমন মলিন হয়ে গিয়েছে। অপারেশনের পর দিন হচ্ছে সকালবেলা আমরা সেরকম কোনো নাস্তা করিনি। আমার ভাসুর যে আগের দিন পাউরুটি কিনে দিয়ে গেছিলো সেটাই হচ্ছে 4 পিস ছিল আর কলা ছিল। আমি আর আমার আম্মা হচ্ছে সেই রুটিকে এই নাস্তা করেছি সকালবেলা। তারপর দেখি অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তারপর পাশের এক রেস্টুরেন্ট থেকে গিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি এনেছিলাম, কিন্তু এত বাজে ছিল খিচুড়িটা, তারপরও কোনো রকম খেয়েছি। আর সে হচ্ছে আমাদের খাওয়া দেখে ভীষণ রাগ করে আছে, কারণ সে হচ্ছে খুব বেশি ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে, সে খেতে পারছে না এই জন্য। আর তার কিছুক্ষণ পরই হচ্ছে আমরা আবার বাসায়ও চলে এসেছিলাম। এখানে হচ্ছে আমার আম্মা খাওয়া দাওয়া করছিল। যাই হোক, অবশেষে হচ্ছে আমরা বাসায় ফিরে এসেছি। আর এখন আমার মেয়ে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছে। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।